পুলিশ কর্মকর্তা কাফিফের 2 দিনের রিমান্ডে। গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, 2 মহাসড়কে দীর্ঘ যানজট। এদিকে বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায় জানালেন জয়শঙ্কর। জানাবো আশুলিয়ায় 3 পোশাক কারখানায় শ্রমিকদের সংঘর্ষ, নিহত 1। এবং সর্বশেষ জানাবো রৌফ তালুকদারের বিরুদ্ধে মামলা, এক্লাস তুমি ইকবালকে বলে দাও জেলে তাকে যেতেই হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশ কর্মকর্তা কাফিফের 2 দিনের রিমান্ডে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির আবারও 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন এই আদেশ দেন। গত 11 সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মোহাম্মদ রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানার একটি মামলা করেন। ওই মামলায় তাকে আজ রিমান্ডে নেওয়ার অনুমতি দিলেন আদালত। গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, 2 মহাসড়কে দীর্ঘ যানজট। গাজীপুরে বেতন ভাতা সহ বিভিন্ন দাবিতে কয়েকটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের বেক্সিমকো টঙ্গী থেকে জিয়ানি পর্যন্ত যানজটে তৈরি হয়েছে। সকাল থেকে শ্রমিকরা আন্দোলনে নামেন। আন্দোলন বন্ধ করতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার বিষয়ে কাজ করছে পুলিশ। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মাহমুদ জিন্স লিমিটেড, নাগরা টেক্সটাইল, চক্রবর্তী এলাকার বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ করছেন। এদিকে গাজীপুরের সদর উপজেলার জয়দেবপুর থানাধীন শিরির চালা এলাকার এক্সিকিউটিভ হাই ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। আন্দোলনরত শ্রমিকরা জানান কারখানাটিতে প্রায় 1,500 শ্রমিক আছে। ইতিপূর্বে শ্রমিকরা বিভিন্ন দাবি দেওয়া কারখানা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন। সোমবার রাতে 10টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা কারখানার আয়রন ম্যান মোহাম্মদ আরমানকে মারধর করে মানিব্যাগ ও মোবাইল কেড়ে নেয়। শ্রমিকদের সন্দেহ দাবি উপস্থাপন করায় কারখানা কর্তৃপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাদের লোকজন দিয়ে আরমানকে মারধর করেছে। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল 9:30 থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছেন। অপরদিকে গাজীপুরের টঙ্গী খাপাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে সিজন ড্রেস নামের একটি শিল্প প্রতিষ্ঠানে আন্দোলন করেছেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা কর্মবিরতি পালন করেন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর খাপাড়া এলাকায় সিজন ড্রেস নামের একটি তৈরি পোশাক কারখানায় 500 থেকে 600 শ্রমিক কাজ করেন। সকাল 9:30টার দিকে বকেয়া বেতন ভাতা ও অন্যান্য দাবিতে কর্মবিরতি করে আন্দোলনে নামেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা বিক্ষোভ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবস্থান নিয়ে অবরোধ করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। অপরদিকে গাজীপুরের সদর থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় বেতন বৃদ্ধি সহ 8 দফা দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন তাসমিয়া হারপাল লিমিটেডের শ্রমিকরা। সকাল 8:30 থেকে কারখানা শ্রমিকরা কর্মবিরতি পালন করে। এ সময় তারা কারখানার ভেতরে হইচই করেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের মধ্যে সমঝোতার চেষ্টা করছে শিল্প পুলিশ। এদিকে 9 দফা দাবিতে ভেরিতাস ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শ্রমিকরা আন্দোলন করছেন। গাজীপুর শিল্পাঞ্চল 2 এর সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এছাড়া বেতন ভাতা পরিশোধে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ 2 এর পুলিশ সুপার সারোয়ার আলমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তা রিসিভ না করার তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায় জানালেন জয়শঙ্কর। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। তার পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের। দুদেশের সম্পর্ক নিয়ে স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমন পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চান। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জয়শঙ্কর বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। প্রতিবেশীরা একে অপরের উপর নির্ভরশীল। তিনি বলেন, বাংলাদেশে যা ঘটবে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে আমাদের প্রতিবেশী এবং আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। আমাদের মধ্যে ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে, আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো। আমরা সম্পর্কটা এভাবেই রাখতে চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখন শোনা যাচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেওয়ার প্রচেষ্টা করছেন তিনি। সব এখনো পর্যন্ত সফল হয়নি। ভারতে হাসিনার অব্যাহত
উপস্থিতি অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছেন। এর আগে গত মাসে ভারতীয় পার্লামেন্টে জয়শঙ্কর বলেছিলেন শেখ হাসিনা খুব স্বল্প নোটিশে দিল্লি আসার অনুমতি চেয়েছিলেন। তারপর একটি ব্রিফিংয়ে তিনি জানান হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারত সরকার সময় দেবে। তবে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার ইচ্ছা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 5 সেপ্টেম্বর ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর সঙ্গে এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন সামনের দিকে ভারতকে একটি ধারা থেকে বেরিয়ে আসতে হবে, সেটি হলো বাংলাদেশের সবাই ইসলামপন্থী, বিএনপিপন্থী। ইসলামপন্থীরাই দেশটিকে আফগানিস্তানে পরিণত করবে আর বাংলাদেশ শেখ হাসিনার হাতে নিরাপদ। এসব ধারণা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশও অন্য প্রতিবেশীর মতো একটি প্রতিবেশী দেশ। আশুলিয়ায় 3 পোশাক কারখানায় শ্রমিকদের সংঘর্ষ, নিহত 1। সাভারের আশুলিয়ায় 3টি পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষে রোকেয়া বেগম নামে এক নারী মৃত্যু হয়েছে। এ সময় অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রোকেয়া বেগম ম্যাসকট পোশাক কারখানার সহকারী সেলাই মেশিন অপারেটর পদে ফিনিশিং শাখায় চাকরি করতেন। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা বলে জানা গেছে। শ্রমিকরা জানান সকালে ম্যাসকট পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন, কিন্তু ওই পোশাক কারখানার গেটে 13 এর এক ধারায় বন্ধ থাকার নোটিশ দেখেন শ্রমিকরা। এতে ম্যাসকট পোশাক কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে পাশের সাউদার্ন গার্মেন্টস ও রেডিয়েন্স নামে 2টি পোশাক কারখানায় ইট পাটকেল ছোড়েন। এ সময় ওই 2টি পোশাক কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে পাল্টা ইট পাটকেল ছুড়লে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রোকেয়া বেগম নামে এক শ্রমিক আহত হলে তাকে জিরাবো পিএমকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পোশাক শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় অন্তত 50 জন পোশাক শ্রমিক আহত হয়েছেন। এদিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইজাজ বলেন 30 থেকে 35 জন শ্রমিক আহত হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। শ্রমিকদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আসলে মা ও নারী শিশু হাসপাতালে ম্যানেজার অপারেশন হারুন আর রশিদ বলেন রেডিয়েন্টস নামে একটি পোশাক কারখানার 9 জন পোশাক শ্রমিক আহত হয়, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন বলেন পাশাপাশি 3টি পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তারা পিকেটিং শুরু করে। এতে রোকেয়া বেগম নামে ম্যাসকট পোশাক কারখানায় এক শ্রমিক নিহত হন। রাউত তালুকদারের বিরুদ্ধে মামলা, এক্লাস তুমি ইকবালকে বলে দাও জেলে তাকে যেতেই হবে। 2019 সালের 28 জুলাই বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স অ্যান্ড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম. ফারমানুল ইসলামকে অন্যায়ভাবে ও জোরপূর্বক পদকপত্রে সই করিয়ে অফিস থেকে সোজা বাসায় চলে যাওয়ার নির্দেশ দেন তখনকার অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। রউফ তালুকদার পদাধিকার বলে তখন বিআইএফএফএল এর চেয়ারম্যান ফরমানুল ইসলাম অফিস থেকে চলে আসার সময় আব্দুর রউফ তালুকদার তাকে উদ্দেশ্য করে বলতে থাকেন জেলে তাকে যেতেই হবে, এই এক্লাস তুমি ইকবালকে জানাও। এক্লাস হচ্ছেন অর্থ বিভাগের তৎকালীন অতিরিক্ত সচিব এক্লাসুর রহমান, যিনি কোম্পানিটি পর্ষদে ছিলেন। আর ইকবাল হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন পরিচালক সৈয়দ ইকবাল হাসান। দুজনেই ইতিমধ্যে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। রউফ তালুকদারের কথা শুনে এক্লাসুর রহমান তখন সৈয়দ ইকবাল হাসানকে কি বলেছিলেন বা আদৌ কিছু বলেছিলেন কিনা তা জানা সম্ভব হয়নি। তবে দুদকে একটি মামলা হয়েছিল ফরমানুল ইসলামের বিরুদ্ধে। ফরমানুল ইসলাম আজ প্রথম আলোকে জানান তাকে জেলে যেতে হয়নি। ঘটনা তুলে ধরে বিআইএফএফএল এর সাবেক সিইও ফরমানুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম ও সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেছেন। বল প্রয়োগ করে তাকে চাকরি থেকে পদত্যাগ করানোর দায়ে মামলাটি করেন তিনি। ফরমানুল ইসলাম আজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলা করেন। মামলায় মোট 12 জনকে আসামি করা হয়। মামলার আরো 3 গুরুত্বপূর্ণ আসামি হচ্ছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব সাজ্জাদুল হাসান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং বিআইএফএফএল এর বর্তমান সিইও এস.এম. আনিসুজ্জামান। অন্যরা বিআইএফএফএল এর বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা। বল প্রয়োগে চাকরি থেকে পদত্যাগ করানোর পাশাপাশি প্রতারণা ও মানহানির অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দিয়েছেন। এস.এম. ফরমানুল ইসলাম নিজেই এসব তথ্য জানিয়েছেন। মামলায় 2019 সালের 28 জুলাই, 28 জুলাই, 6 আগস্ট ও 8 আগস্টের 4টি আলাদা ঘটনা তুলে ধরা হয়। এর মধ্যে একটি ঘটনা সম্পর্কে বলা হয় আসামিরা পরস্পরের যোগসাজশে 2019 সালের জুলাইয়ে সালমান এফ রহমানের তিস্তা সোলার প্রকল্পে 1400 কোটি টাকা ঋণ প্রস্তাব দিতে বলেন। কোম্পানির পলিসি অনুযায়ী তা দেওয়া সম্ভব নয় বলে জানালে রউফ তালুকদার বাদীর উপর ক্ষেপে যান। এরপরে সেই প্রকল্পের অনুকূলে 200 কোটি টাকার জিরো কুপন বন্ডে
বিনিয়োগের জন্য চাপ দেন তারা। সেই টাকা আগাম ঋণ চাইলে বাদী পর্যাপ্ত তহবিল নেই বলে জানান। ফারমানুল ইসলামকে উদ্দেশ্য করে রৌফ তালুকদার বলেন, আপনি প্রস্তাব দেন, বাকিটা আমি দেখব। রাজি না হওয়ায় আবারও বাদীর উপর ক্ষিপ্ত হন রৌফ তালুকদার। অভিযোগে বলা হয়, পর্যায়ক্রমে আরো অবৈধ সুবিধা চাইতে থাকেন তারা। রাজি না হয় আসামিরা বাদীকে জোরপূর্বক চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করেন। এতে বাদীর অপূরণীয় আর্থিক ক্ষতি, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। যোগাযোগ করলে বিআইএফএফ-এর সিইও এস.এম. আনিসুজ্জামান বলেন, এ মামলার কথা শুনে হতবাক হয়েছি। তিনি পদত্যাগ করার অনেক পরে আমি যোগ দিয়েছি। আমি কেন আসামি? এস.এম. আনিসুজ্জামান আরো বলেন, ফারমানুল ইসলামের নেতৃত্বাধীন বিআইএফএল দুটি দুর্বল ব্যাংক ও 11টি দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমা রাখে। এর বড় অংশ জমা আছে এস আলম গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে এবং বর্তমানে প্রায় 650 কোটি টাকার আজকে আছে। এছাড়া তার সময় ইটভাটায় যত ঋণ দেওয়া হয়েছে সেগুলো সবই এখন খেলাপি। দুদকের মামলার আসামি হয়ে তিনি এখন আমাদের বিরুদ্ধে কোনো বিবেচনায় মামলা করতে এলেন, তা আমাদের বোধগম্য নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।